গুড ইভিনিং সবাইকে। আমরা আজকেও শিক্ষাবিজ্ঞান বিষয়ের আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করব, কিন্তু তার আগে আমি প্রথম চ্যাপ্টারে বেশ কিছু জিনিস যেগুলো স্কিপ করে গেছে ওগুলো আরেকবার বলে নিই। কারণ তোমাদের সিলেবাসটা দেখার পর বুঝলাম যে ওখানে শুধুমাত্র শিখন নয়, আরও তিনটে জিনিস তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো মোটিভেশন, সেকেন্ড হচ্ছে অ্যাটেনশন এবং থার্ড হচ্ছে যে ইন্টেলিজেন্স। মোটিভেশন বা প্রেরণা বলতে কী বোঝো? আমাদের সাধারণত এখান থেকে কিছু প্রশ্ন পড়ে, বাতাসে আজকে খুব দিচ্ছে। ধরে নাও যে প্রেরণা বলতে আমরা কি বুঝি বা মোটিভেশন কি না। প্রেরণা হলো সেই ধরনের আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ এবং ওই অভাব দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয়। এটা তোমাদের মোটামুটি একটা ডেফিনেশন, কিন্তু যদি দেখা যায় এক্ষেত্রে তোমাদের প্রেরণা তোমরা বা মোটিভেশন তোমাদের কি বোঝো, তোমরা কি জানো, সেটা কিন্তু খুবই জরুরি। এক কথায় ধরা যাক তোমাদের ডেইলি লাইফে তোমরা কখন মোটিভেট হও? আমরা সাধারণত কোনো সিনেমা দেখলে হতে পারি, কিংবা কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে যদি আমরা কিছু অনুভব করি, সেখান থেকেও সাধারণত আমরা মোটিভেট হই। এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো থেকে কিন্তু আমরা মোটিভেট বা প্রেরণা সংগ্রহ করি। যেমন ধরা যাক আমাদের পুর ইকোনমিক কন্ডিশন হতে পারে, আমাদের অত্যন্ত দুঃখ দরিদ্র অবস্থা থেকে আমরা মোটিভেট হতে পারি যে আমাদেরকে পরবর্তীকালে প্রচুর ইনকাম করতে হবে, কিংবা আমরা কোনো সাবজেক্টে ফেল করা বা পাস মার্কস না পাওয়ার পর কিন্তু বুঝতে পারি যে আমাদেরকে সেক্ষেত্রেও প্রচুর নাম্বার সংগ্রহ করতে হবে। তো মোটিভেশনের বিভিন্ন ডিফারেন্সিয়েট আছে, বিভিন্ন ধরনের আছে এবং বিভিন্নভাবে আমরা কালেক্ট করি। এখন তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে মোটিভেশন এর কীভাবে আমরা কমপ্লিট করি, আর দু নম্বর হচ্ছে এর সাইকেলটা কীরকম। এটা একটা চক্রাকারে হতে থাকে। ধরা যাক তোমার মধ্যে কোনো জিনিসের অভাব দেখা দিল, সেটা যে কোনো হতে পারে। ধরো কোনো খিদে পেলো, কিংবা জব চেষ্টা পেলো, কিংবা তুমি কোথাও কোনো জায়গায় কিছু একটা অভাব অনুভব করলে তোমার শরীরের মধ্যে, সেটা ফিজিক্যালও হতে পারে, মেন্টালও হতে পারে, সোশিওলজিক্যালও হতে পারে বা ইকোনমিক্যালও হতে পারে। এগুলো তোমার অভাব বা ডেফিসিয়েন্সিস, তুমি যাই বলবে তাই। এবার ওই অভাবগুলোকে দূর করার জন্যে বেশ কিছু তাড়না আছে যেগুলো তুমি কমপ্লিট করো। কেমন? ধরা যাক তোমার মধ্যে অভাব দিল যে তোমার দারুণ জল তৃষ্ণা পেয়েছে। আমি এখানে ভাবলাম উদাহরণ অ্যাজে জলের অভাব দেখা দিল। এর ফলে তোমার মধ্যে কি হবে না, এর মধ্যে তোমার মধ্যে কিন্তু তাড়নার সৃষ্টি হবে। তাড়নাটা কি না, তুমি এক ধরনের উদ্দেশ্যমুখী আচরণ করবে। ধরা যাক তুমি কোথাও জল খোঁজার চেষ্টা করবে, কিংবা কাউকে তুমি জিজ্ঞাসা করতে পারো জল কোথায় পাওয়া যায়, কিংবা ধরা যায় তুমি নিজে থেকেই কিছু একটা তোমার নিজের মতো করে কাজ করবে যেখান থেকে তুমি কিন্তু জল পেতে পারো। তাহলে তোমার মধ্যে কোনো একটা জিনিসের অভাব দেখা দিল, সেটা হচ্ছে জলের চাহিদা। তুমি সেখান থেকে তাড়না কী করলে না, তুমি নিজের মধ্যে একটা উদ্দেশ্য তৈরি করবে। এরপর তুমি ওখান থেকে একটা যান্ত্রিক আচরণ করি। যান্ত্রিক আচরণ মানে হচ্ছে যে ফিজিওলজিক্যাল মুভমেন্ট। কেমনভাবে হয়? ধরো যাক তুমি ঠিক করলে যে এখানে জলের উদ্দেশ্যে তুমি খুঁজতে বেরোবে, তাহলে তোমার যান্ত্রিক আচরণ কী হবে? তোমাকে তো পায়ে হেঁটে যেতে হবে না, কিংবা ধরো তোমাকে খুঁজতে হবে। এর জন্য তোমাকে কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো বলো, তোমার শরীরের যে কোনো অঙ্গ বলো, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এই ধরনের যান্ত্রিক আচরণ করার পর তোমার মধ্যে কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য তুমি যাই ফিক্স করেছো যে তোমার জল খোঁজা, তবেই কিন্তু তুমি তা পাবে। এখন যদি তোমার মধ্যে লক্ষ্য বা উদ্দেশ্য কমপ্লিট হয়ে যায়, যে তুমি জল পেয়ে যাও, তাহলে তুমি মোটিভেট রইলে।
কিন্তু যদি কোনো ক্ষেত্রে তুমি জলটা পেলে না, এখানে তো আমাদের হতেই পারে, ধরো যে কোনো জায়গায় আমরা যখন যাই বা যে কোনোভাবে আমরা যখন নিজেদেরকে কাজ করি, তখন কিন্তু আমাদের মধ্যেও এরকম ধরনের ল্যাক রয়ে যায় যে আমরা সেই জিনিসটা পাই না। ধরা যাক আমাদের জীবনে অনেকের প্রত্যেকের স্বপ্ন আলাদা। ধরা যাক কেউ হয়তো এয়ার পাইলট হতে চায়, কেউ একজন ফুটবলার হতে চায়, কিংবা কেউ একজন আরও অন্যান্য ফিল্ডে কাজ করতে চায়, কিন্তু আদতে কি তা হয়? আদৌ হয় না। এর ফলে কিন্তু ডিমোটিভেট হওয়ার একটা অন্যতম কারণ হয়। যেমন ধরা যাক যদি আমরা সেই উদ্দেশ্য অনুযায়ী হয়ে যাই, তো ধরা যাক আমার শিক্ষক হওয়ার একজন বিরাট ইচ্ছে, আমি যদি শিক্ষক হয়ে যাই তাহলে কিন্তু জীবনে আমার মোটিভেশন অন্য লেভেলের থাকবে, সারা জীবন থাকবে। কিন্তু যদি না আমি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার মধ্যে ওই ধরনের একটা গ্যাপ রয়ে যাবে, যা কিন্তু আমাকে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে আমাদের শরীরে সাহায্য করবে। যেমন ধরা যাক ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা OSD, এই ধরনের কিছু কিছু মেন্টাল রোগ আছে যেগুলো কিন্তু তোমার মধ্যে হতে পারে। সেই জন্যে আমাদের কিন্তু মোটিভেট করা নিজেদেরকে অত্যন্ত জরুরি। আর এই ধরনের বা এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারবো। এখানের মধ্যে একটা জায়গায় যদি আমরা স্কিপ করে যাই বা আমরা দূরে চলে যাই, তাহলে কিন্তু দেখা যাবে আমরা কিন্তু আর আমাদেরকে মোটিভেট করতে পারবো না। সুতরাং এটা খেয়াল রাখা উচিত, আমরা এক তো নিজেদেরকে মোটিভেট করবই, এবং এমনভাবে করব যাতে করে আমাদের মধ্যে কোনো না কোনো সমস্যা তৈরি হয়। আচ্ছা, এরপর তোমাদের জানতে হবে যে মোটিভেশনের ক্যারেক্টারিস্টিক্স কী বা এর বৈশিষ্ট্যগুলো কী। এর বৈশিষ্ট্য যেগুলো তোমরা এখানে জেনেছো সেগুলোই, যে এর অভাববোধ থাকতে হবে, সেখান থেকে তাড়না তৈরি করতে হবে, কিংবা সেখান থেকে তোমাকে লক্ষ্য তৈরি করতে হবে, এবং তোমার আচরণ নির্ভর করবে তুমি কতটা লক্ষ্য অর্জন করেছো, সেই অনুযায়ী কিন্তু তোমার মোটিভেশন বজায় থাকে। সুতরাং এই কটা প্রসেস মোটামুটি মনে থাকলে তুমি ক্যারেক্টারিস্টিকও লিখতে পারবে। এগুলোই তার বৈশিষ্ট্য, এগুলো হলে তুমি মোটিভেট নিজেকে রাখতে পারবে। আর একটা জিনিস তোমাদেরকে এখানে জানতে হবে, মোটিভেশন কত প্রকারের বা কত প্রকার ভেদে হয়। 3টে ভাবে হয়। 1 নম্বর হচ্ছে জৈবিক, 2 নম্বর ব্যক্তিগত, এবং 3 নম্বর সামাজিক। জৈবিক, ব্যক্তিগত এবং সামাজিক। জৈবিক কোনগুলো হয় না, তোমাদের খিদে পাওয়া, জল তৃষ্ণা পাওয়া বা যৌন চাহিদা, যে ধরনের তোমার ফিজিওলজিক্যাল যা কিছু কারণ আছে তার জন্য তুমি যাভাবে মোটিভেট করতে পারো, সেগুলো সবাই জৈবিক মোটিভেটেড। ব্যক্তিগত কোনগুলো হতে পারে না, ব্যক্তিগত সাধারণত যেগুলো তোমার আত্মবোধ, আত্মসম্মান, আত্মসচেতনতা বোধ, তোমার নিজেকে আত্মমর্যাদা তোমার কতটা, তুমি নিজেকে নিজে নিয়ে কী ভাবো, নিজের প্রতি সম্মান কতটুকু, এগুলো কিন্তু তোমার ব্যক্তিগত মোটিভেটার। আর সামাজিক মোটিভেটার কোনগুলো না, সমাজে বেঁচে থাকার জন্য তুমি যা যা করো, কী করো তুমি, সেগুলোই কিন্তু তোমাদের সামাজিক মোটিভেটার। যেমন তুমি সমাজে ফেম পেতে চাও বা তুমি সমাজে একজন নিজেকে খ্যাতিমান হিসেবে ভাবতে চাও, এটাও কিন্তু তোমার একজন ভালো মোটিভেটার। তুমি দলবদ্ধ থাকতে চাও, সমাজ মানেই তো আমরা দলবদ্ধ থাকি, কারণ পৃথিবীতে প্রথমে যখন মানুষ হয়েছিল তখন দলবদ্ধভাবে আমরা ছিলাম না, বা আমরা ব্যক্তিগতভাবে ছিলাম। পরে মানুষ উপলব্ধি করলো যে আমরা যদি যত বেশি দলবদ্ধ থাকবো সেই অনুযায়ী কিন্তু আমাদের মর্যাদাও তত বাড়বে, আমরা বেঁচে থাকবো। তো দলবদ্ধতা এর ক্ষেত্রে একটি জরুরি বিষয়। নিরাপত্তা, তোমরা সবাই নিরাপত্তা চাও, আমরা প্রত্যেকটা শিশু তার বাবা মাকে আশ্রয় ভাবে। আমরা যখন অ্যাডোলেসেন্ট পর্যায়ে পৌঁছাই, তোমাদের এই স্টেজে এসে 10 years, একটা এজ অফ 18 or 19, আমরা কিন্তু প্রত্যেকেই নিরাপত্তা চাই। সেই নিরাপত্তাটা অনেক সময় সেক্সুয়াল নিরাপত্তা হয়, সিকিউরিটি হয়, অনেক সময় নিজেদেরকে প্রমাণের নিরাপত্তা দিতে হয়, অনেক সময় কথা বলার নিরাপত্তা হয়। আরেকটা হচ্ছে অ্যাপ্রুভাল, ধরো তোমার স্বীকৃতি, তুমি যতটা বেশি তোমাকে মানুষ বা সমাজের হায়ার অর্ডার মানুষ যারা হয়, যেমন ধরো যারা বয়স্ক, বয়সে বড়, তাদের কিন্তু অ্যাপ্রুভাল তোমার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আরেকটা হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন, তোমার তো সাফল্যর পেছনে অবশ্যই লাগে, কারণ কোনো জিনিস করার জন্য তোমার তো অ্যাচিভমেন্ট অবশ্যই জরুরি। যদি তোমার মধ্যে অ্যাচিভমেন্ট না হয় বা যদি এর মধ্যে তোমার কমতে থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে প্রবলেম হতে পারে।
আরেকটা হচ্ছে অ্যাগ্রেসিভ মোটিভ, সেটা হচ্ছে যে তোমার মধ্যে কতটা অ্যাগ্রেশন আছে সেই অনুযায়ীও কিন্তু তোমার মোটিভেশন বজায় থাকে। এগুলো মোটামুটি তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সামাজিক প্রেষণা কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো, বা দুটো বৈশিষ্ট্য লিখলেই আশা করি হয়ে যায়, 2 থেকে 3 নম্বরের প্রশ্ন পড়ে। একদম সহজ জিনিস, প্রত্যেকটা প্রেষণা তুমি যদি প্রেষণা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো লিখতে পারবে না পড়ে। মোটামুটি একটু আধটু যদি তুমি জেনে যাও, এগুলো কিন্তু তোমার পরীক্ষার খাতায় লেখাটা কোনো ব্যাপারই নয়। যে তোমার ব্যক্তিগত প্রেষণা কী বলে না, ব্যক্তিগতভাবে আমি যা কিছু মোটিভেট করি নিজেকে, সেগুলো ব্যক্তিগত প্রেষণা। এইভাবে যদি তোমরা জাস্ট রিড আউটও করো তাও কিন্তু তোমরা পরীক্ষায় এগুলো লিখতে পারবে। তোমাদের এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই মোটিভেশনের ক্ষেত্রে, ম্যাসলোস নিডস অফ হায়ারার্কি বা ম্যাসলো থিওরি অফ নিড হায়ারার্কি, এটা কিন্তু তোমাদের অত্যন্ত জরুরি। এটা হয়তো তোমরা এখন বুঝতে পারবে না বা তোমাদের এখন সিলেবাসে না পড়লেও হবে, কিন্তু তোমাদের যখন পরবর্তীকালে তোমরা যারা শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়বে, কিংবা পরবর্তীকালে তোমরা যখন যে কোনো ধরনের বিএড ডিএলএড যাই করো না কেন, তোমাদের কিন্তু ম্যাসলোস নিড অফ হায়ারার্কি সম্বন্ধে পড়তেই হবে। এটা আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কীভাবে আমাদেরকে নিজেদেরকে মোটিভেট করি। ম্যাসলোস থিওরি কিন্তু তাই বলে। এক্ষেত্রে ম্যাসলো কিন্তু একটা পিরামিড দিয়েছিল, ঠিক আছে, পিরামিড দিয়েছিল, এবং এটা ম্যাসলো দিয়েছিল ইন দ্য ইয়ার 1953 সালে দিয়েছিল। আচ্ছা, এখানে তোমাদেরকে কি পড়তে হয়, মোটামুটি 5টা স্টেজ, ঠিক আছে, এইগুলো শুধু জানতে হয়। প্রথম স্টেজের নাম হচ্ছে যে ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয়। দ্বিতীয় হচ্ছে সেফটি নিড, বা নিরাপত্তার চাহিদা। 3 নম্বর হচ্ছে লাভ অর বিলঙ্গিংনেস। 4 নম্বর হচ্ছে সেলফ এস্টিম। এবং হায়ার স্টেজের নাম হচ্ছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এইগুলো মোটামুটি কি, এগুলো জেনে রাখলেই হয়, বা আত্মবোধ। আচ্ছা, মোটামুটি কি কি, মোটামুটি নাম অনুযায়ী তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো কি। একদম সহজ, ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় নিড কি, তোমাদের খাওয়া পড়া থাকা যা কিছু তোমাদের শরীরের পক্ষে যা কিছু চাহিদা সেগুলো প্রথম পূরণ করা দরকার। দেখবে ছোটোবেলায় তাই পূরণ করা হয়। তোমার মেন্টাল ইমোশনাল সেফটি সিকিউরিটির আগেও তোমার কথা কিন্তু ভাবা হয় তুমি কতটা পরিমাণে ফুড কনজামশন করেছো, কতটা পরিমাণে কার্বোহাইড্রেট, কতটা পরিমাণে প্রোটিন খাচ্ছ। এটা কিন্তু তোমার পরবর্তীকালেও নির্ভর করে। তুমি যখন এখন এইচএস দেওয়ার দোরগোড়ায় হাজির হয়েছো, তাও কিন্তু তোমার একটা প্রাইমারি বা বেসিক নিড হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। এটা কিন্তু সমস্ত ক্রিয়েচার্স যদি ধরা যায়, পৃথিবীতে যত প্রাণী বেঁচে আছে তাদেরও কিন্তু একই নিড, সেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল নিড। তোমার শরীরের কী কী চাহিদা আছে, তোমার শরীরে খাওয়ার, জলের, তোমার শরীরে যা কিছু চাহিদা আছে সেইগুলো কিন্তু কনজামশন করার অধিকার সবার যেমন রয়েছে, এবং এই নিড পূরণ করাও সবার দরকার। তারপরে যেটা পড়তে হয় তোমাদের এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে নিরাপত্তা চাহিদা। তোমরা সবাই কম বেশি, আমরা সবাই নিরাপত্তা চাই। সেটা হয় শেল্টার হয়, কারণ আমাদের বাড়ি আমাদের কাছে শেল্টার। আমাদের প্যারেন্টিং নিডস হয়, যে আমাদের বাবা মা আমাদের কাছে থাকে। বেশ কিছু ক্ষেত্রে বা অরফেনেজদের ক্ষেত্রে বা বেশ কিছু ক্ষেত্রে সাধারণত থাকে না, যাদের এখন নিউট্রাল ফ্যামিলিতে যেগুলোর অন্যতম প্রবলেম, তাও কিন্তু আমরা কিন্তু সবাই সেফটি নিডস চাই, যে আমাদের নিরাপত্তা থাকবে একটা। লাভ অর বিলঙ্গিংনেস, আমরা তো সব জিনিসই, আমাদের যেই জিনিসগুলো পছন্দের বা যেই জিনিসগুলোকে আমরা ভালোবাসি সেই জিনিসগুলোও কিন্তু চাহিদা থাকা দরকার, বা সেই জিনিসগুলোর সম্বন্ধে আমাদের কিন্তু আমাদের জানা দরকার। তারপরে স্টেজ হচ্ছে সেলফ এস্টিম। আমরা
কতটা নিজেদেরকে মর্যাদা করি। সেলফ এস্টিম মানে হচ্ছে যে আত্মমর্যাদা বোধ, যদি বাংলায় বলি মর্যাদা বোধ বা আত্মমর্যাদা বোধ, তোমার মধ্যে কতটা মর্যাদা রয়েছে, তুমি নিজেকে কতটা সম্মান করতে পারো, এই ধরনের নিডও কিন্তু আমাদের ততটাই জরুরি। এবং ম্যাসলোর মতে হাইয়েস্ট স্টেজ অফ নিড হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তুমি কতটা সেলফ অ্যাকচুয়ালাইজ করতে পেরেছো নিজেকে, তবে কিন্তু তুমি নিজেকে সবথেকে বেশি হাইলি এডুকেটেড অ্যান্ড হাইলি নলেজেবল ভাবতে পারো, যখন তোমার মধ্যে নিজের প্রতি প্রশ্ন জাগবে। এই ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারো যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে স্টেজটা আছে সেখানে সাধারণত যারা মঙ্ক হয় বা সাধু সন্ন্যাসী তারাই কিন্তু পৌঁছাতে পারে। এর আগের চাহিদা পর্যন্ত যে কোনো মানুষই পৌঁছাতে পারে, কিন্তু শেষ স্টেজ অবধি যাওয়ার জন্য কিন্তু মঙ্ক বা সাধু সন্ন্যাসী দরকার হয়, বা তারাই পৌঁছাতে পারে, কারণ তারা নিজেদেরকে বেশি বুঝতে পারে, তারা বিলঙ্গিংনেস বা কোনো জিনিসের প্রতি ভালোবাসাকে ত্যাগ করে ওপর পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, মোটামুটি এটুকুই পড়ে তোমাদের যে ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডসের মধ্যে কতগুলি স্তর রয়েছে তাদের সম্বন্ধে লেখো। এই ছবিটা এঁকে যদি তোমরা দু লাইন করে লেখো তাও যথেষ্ট সাফিসিয়েন্ট নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা, তোমাদের জেনে রাখার জন্য আরেকটা বলি, পরবর্তীকালে কিন্তু এটার মানে মডার্ন আপডেটেশন অনেক পরে হয়েছিল, সাধারণত এটা আমার মনে হচ্ছে যতটুকু 2011 সালে হয়েছিল, তোমরা একবার দেখে নিও। তো এটাতে পরে কিন্তু আরও 2টো স্টেজ এক্সট্রা যোগ হয়েছিল। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের জানার জন্য বলছি, কোনো না জানলেও হবে, কিন্তু যারা পড়াশোনার সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখবে পরবর্তীকালে, কিন্তু যাদের জানার ইচ্ছে একটু বেশি তাদের জন্য আমি বলে রাখি, এটাতে কিন্তু পরবর্তীকালে আরও 2টো স্টেজ যোগ হয়, মোট 7টে স্টেজ। এই 7টে স্টেজ হয় এবং 7টে স্টেজে কিন্তু প্রায় একই থাকে। যেমন ধরা যাক, প্রথমেরটা যেমন ফিজিওলজিক্যাল ছিল, মানে সার্বিত্রীয় চাহিদা ছিল, ওটাই আছে ফিজিওলজিক্যাল নিড। তারপরে কিন্তু রয়েছে সেকেন্ড স্টেজটাতে আপডেট হয়েছিল যে সেলফ প্রোটেকশন, একই ব্যাপার, সেলফ সেফটিও যা সেলফ প্রোটেকশনও তা। তবে এক্ষেত্রে একটু আলাদা, যে ধরা যায় যে সেফটি বা নিরাপত্তা যেখানে ছিল সবাইয়ের, এখানে কিন্তু সেলফ নিজের প্রোটেকশন করো আগে, পরে তুমি অন্যের করবে। অ্যাফিলিয়েশন একই ব্যাপার, অ্যাফিলিয়েশন তুমি কতটা নিজেকে অ্যাফিলিয়েট করো কাজের জন্যে। তারপরে ছিল স্ট্যাটাস, তোমার যোগ্যতা তুমি জানা উচিত তোমার নিজের। তারপরে ছিল অ্যাকুইজিশন, তুমি কতটা অ্যাকুয়ার করতে পারো, তোমার ক্ষমতা কতটা। রিটেনশন, তুমি কতটা তাকে পরিচালিত করতে পারো, শুধু অর্জন নয় তাকে মনে রাখো। রিটেন মানে তো যতটা মনে রাখতে পারো, অ্যাকুইজ মানে হচ্ছে যতটা তুমি অর্জন করবে তার কতটা তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে রিটেনশন। এবং শেষটা ছিল প্যারেন্টিং, এখানে কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন ছিল না, এখানে ছিল প্যারেন্টিং, আর স্টেজ ছিল প্যারেন্টিং, মানে তুমি কতটা ভালো প্যারেন্টিং করতে পারো, তোমার বাবা মা তোমাকে কতটা ভালো প্যারেন্টিং করেছে তার উপরে কিন্তু তোমার সাকসেস নির্ভর করে। তো মোটামুটি তোমাদের পরীক্ষায় পড়ে যে ম্যাসলোস থিওরি বা ম্যাসলোস হায়ারার্কি অফ নিড বলতে কী বোঝো, এর 7টে স্টেজ, এই 5টা স্টেজ রয়েছে, এইটুকু লিখলেই হবে। আর যাদের আমি বললাম জানার একটু ইচ্ছে রয়েছে তাদের জন্য এই 7টা স্টেজ বলে দিলাম। মোটামুটি পেশনা এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেল। আরও আছে যে পেশনার এডুকেশনাল গুরুত্ব কী কী, এইগুলো কিন্তু তোমাদের মানে মাঝে মাঝে তোমাদেরকে দেয়। পেশনার শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্ব কী কী, কিছুই না, তোমাদের ধরো তোমার মধ্যে কোনো ধরনের উদ্যম সৃষ্টি করতে, তুমি ধরো কোনো কাজ করছো না, সেগুলো তৈরি করতে সাহায্য করে, কিংবা তোমার যথাযথ কর্ম সম্পাদনে সাহায্য করে এবং আচরণের গতিপথ নির্ধারণ করে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে তৈরি করতে সাহায্য করে প্রেরণা বা মোটিভেশন। মোটামুটি গেল তোমাদের এখানে মোটিভেশন বা প্রেরণা। আর দুটো তোমাদের রয়ে গেছে এখানে, সেটা হচ্ছে যে অ্যাটেনশন এবং আরেকটা হচ্ছে যে তোমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধি। এখন মনোযোগ কাকে বলে না, তোমরা কোনো জিনিসের প্রতি যত বেশিভাবে সেই জিনিসটা মনে করার চেষ্টা করবে বা তোমরা কনসেন্ট্রেট করবে তাকে কিন্তু আমরা মনোযোগ বলি।
ঠিক আছে, এই ধরনের। এবার তোমাদের এখানে তোমরা যে কোনো বই তোমাদের হাতে তুলে নিও, সেখানে ভালো ভালো ডেফিনেশন পাবে। তো সেক্ষেত্রে মনোযোগ কিন্তু তোমাদের ওইভাবেই দেখে নিতে হবে। আরেকটা হচ্ছে এখানে তোমাদের মনোযোগের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মনোযোগ কী বা কেন তা জানার জন্য কিন্তু এর বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে পড়তে হবে। কেমন না, মনোযোগ হচ্ছে তোমাদের অ্যাটেনশন বা কোনো জিনিসের প্রতি তোমরা মনোযোগ কীভাবে রাখো, এটা কিন্তু খুব জরুরি তোমাদের জানা। অ্যাটেনশন বা মনোযোগ, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেনশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা নির্বাচন হবে। তুমি নির্বাচন করতে পারো কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিস কোন বিষয়টাতে তুমি বেশি মনোযোগ দেবে তা কিন্তু তোমার নির্বাচন করতে পারো। তুমি ধরা যাক তোমার সামনে দুটো বস্তু রয়েছে, তোমার কাছে খোলা বই আছে এবং তোমার কাছে ধরো টিভিতে কোনো সেই মুহূর্তে কোনো সিরিয়াল বা কার্টুন চলছে যা তোমার অত্যন্ত প্রিয়। তুমি কী করো? দুটোই উইন উইন সিচুয়েশান, মানে তুমি এদিকেও যেতে পারো ওইদিকেও যেতে পারো। তোমার কিন্তু অ্যাটেনশান নির্ভর করবে তুমি কোন দিকে যাও। তোমার মনোযোগ তো ঠিক করবে তুমি টিভি সিরিয়াল দেখবে কিংবা কার্টুন দেখবে না বই পড়বে। তো এই জিনিসগুলো কিন্তু নির্বাচন করার দায়িত্ব অ্যাটেনশনারি। আচ্ছা, আর কি কি হয়, যেমন ধরা যাক এর ক্ষেত্রে কিন্তু দৈহিক পরিবর্তনও হতে পারে। তোমার মধ্যে এর বিভিন্ন পরিবর্তন ঘটে, তোমার স্নায়ু আরও দ্রুত বুঝতে পারে। আচ্ছা, আর তোমার হচ্ছে এখানে প্রচেষ্টামূলক তোমার বিভিন্ন ক্রিয়া থাকে। মনোযোগ এবং আগ্রহ দুটোই কিন্তু যোগাযোগ। তোমার আগ্রহ থাকলে মনোযোগ থাকবে, আগ্রহ না থাকলে মনোযোগ নাও থাকতে পারে। আর হচ্ছে তোমার মনোযোগ কিন্তু অসিলিটেশন অফ অ্যাটেনশন যাকে বলে, সঞ্চারণ হতে থাকে মনোযোগ। কিভাবে? ধরা যাক কোনো একটা বস্তুতে কিভাবে সঞ্চারণ হয়। শিক্ষাবিজ্ঞানের বা যে কোনো ধরনের তুমি বই তুলে নিলে দেখবে যে একটা মানুষ সাধারণত একটা সাবজেক্ট একটা সিঙ্গেল বিষয়ের উপরে, এটা ধরা যাক একটা সিঙ্গেল ডট, এই সিঙ্গেল ডটের উপরে হাইয়েস্ট 7 ± 2, অর্থাৎ হয় 9 সেকেন্ড নাহলে 5 সেকেন্ড পর্যন্ত কনসেন্ট্রেশন বজায় রাখতে পারে। তো তোমাদের কিন্তু যত বেশি মনোযোগ থাকবে তত বেশি কিন্তু তোমরা তাড়াতাড়ি সেই জিনিসটা বুঝতে পারবে। এটা হলো গিয়ে তোমাদের সঞ্চারণ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাদের সঞ্চারণ হতেই থাকে অ্যাটেনশন। তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো কোনো জিনিসের প্রতি তোমার কতক্ষণ অ্যাটেনশন থাকে। তুমি দেখবে যে তুমি ধরো কোনো একটা জিনিস, সহজ জিনিস একদম, তুমি নিয়ে ভাবতে বসবে যে তোমার বাড়িতে টিভি নিয়ে ভাবতে থাকবে। তুমি দেখবে টিভি দেখতে দেখতে তুমি তার কিছু একটা ভিজুয়ালাইজেশন করবে, এটা স্বাভাবিক। তুমি অন্য কোথাও চলে যেতে চাইবে, ধরো তুমি কোনো সমুদ্রের পাড়ে চলে যেতে পারো, কোনো একটা সিন দেখে তোমার মনে কিন্তু সেই রিলেটেড ভিজুয়ালাইজেশন হতেই থাকবে। তো তোমার কিন্তু অ্যাটেনশনও নির্ভর করে তুমি কতক্ষণ অ্যাটেন্টিভ থাকতে পারবে, সেটা এই লজিক অনুযায়ী 7 ± 2, হয় 9 সেকেন্ড পর্যন্ত থাকতে পারো তুমি, এটা ম্যাক্সিমাম, এবং মিনিমাম হচ্ছে 5 সেকেন্ডস পর্যন্ত তুমি একটা সিঙ্গেল ডটের উপরে অ্যাটেন্টিভ হতে পারো। এক্ষেত্রে বলে রাখি, তুমি যদি সারা কোনো ধরনের প্রাণায়াম বা আসন করো সেক্ষেত্রে কিন্তু তোমার এই ধরনের অ্যাটেনশন বাড়ানো যায়। অতএব যোগ ব্যায়াম বা চর্চা যদি তোমরা করে থাকো, যারা করো তারা অবশ্যই ভালো করো। যাদের যদি অ্যাটেন্টিভ কোনো প্রবলেম থাকে তারা যদি করো, কিন্তু এক্ষেত্রে দারুণ সুফল উপভোগ করবে, কারণ এটা একদমভাবে প্রপারলি সায়েন্টিফিক এবং রিসার্চলি প্রুভড যে তোমার কিন্তু শরীরের মনোযোগ বাড়াতে বা মনের মনোযোগ বাড়াতে কিন্তু যোগই হচ্ছে একমাত্র এবং অন্যতম নিয়ম। যোগ ভারতবর্ষে কিন্তু তা আজ গোটা পৃথিবীতে স্বীকৃত এই কারণে তোমার সবথেকে বেশি অ্যাটেন্টিভ হতে সাহায্য করবে যোগ সাধনে। আচ্ছা, তোমাদের এখানে যেটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে যে মনোযোগের শর্ত কী কী, মানে কোন বিষয়ে তুমি মনোযোগ দিতে পারবে, কী ধরনের মনোযোগ দেওয়া যেতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু একে বলা যায় নির্ধারক, মনোযোগের নির্ধারক কোনগুলো পরীক্ষায় সাধারণত পড়ে। 1 নম্বর হচ্ছে যে তীব্রতা, কত তীব্র। আলো, যদি কোনো একটা আলো খুব ছোট্ট হয়, দূর থেকে দেখা যায়, তার থেকে তোমার সামনে যদি কোনো আলো আছে তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে। আবার ধরো কোনো রঙের গাঢ়, যেটা খুব হালকা রঙ,
সেটা না যত তোমার চোখে পড়বে, কিন্তু যদি কালার নিয়ন হয়, যদি অরেঞ্জ হয়, তারও বেশি মনে পড়বে। অর্থাৎ রঙের গাঢ়তা কিংবা আলোর শব্দ সমস্ত কিছুই নির্ভর করে তীব্রতার উপরে তুমি কত বেশি অ্যাটেন্টিভ হবে। বিস্তৃতি অবশ্যই করে। একজন তুমি স্থূলকায় ব্যক্তিকে বেশি মনোযোগ দেবে একজন রোগা ব্যক্তির থেকে, কিংবা তুমি একটা বিস্তৃত জমির উপরে বেশি মনোযোগ দেবে একটা ছোট্ট জমির থেকে, স্বাভাবিক এটা। আচ্ছা, আর কি কি রয়েছে? পুনরাবৃত্তি। তুমি যত বেশি পুনরাবৃত্তি করবে তোমার অ্যাটেনশন তত বাড়বে। এই জন্যেই কিন্তু আমাদেরকে ছোটোবেলায় বারবার করে প্র্যাকটিস করা হতো। আর কি? অভিনবত্ব। যত বেশি নতুন হবে তত বেশি কিন্তু অ্যাটেন্টিভ হবে। অভিনবত্ব। এখন সারা ক্লাস ধরা যাক সালোয়ার কামিজ পরে স্কুল আছে, তুমি যদি শাড়ি পরে আসো অবশ্যই তোমার প্রতি অ্যাটেন্টিভ হবে। কিংবা ধরা যাক সারা ক্লাস প্যান্ট শার্ট পরেই স্কুল আছে সব ছেলে, তুমি যদি সেখানে ধুতি পাঞ্জাবি পরে আসো তোমার প্রতি মানে অ্যাটেন্টিভনেস বাড়বেই বাড়বে সবার, কারণ তুমি চোখে পড়ার মতো আলাদা কিছু করেছো। অভিনত্ব মানে হচ্ছে যে নোভেলটি। তুমি যখন নতুন কিছু করার চেষ্টা করো তাতে করেও কিন্তু তোমার মধ্যে অ্যাটেন্টিভ হওয়া বা তোমার প্রতি অ্যাটেনশন যাওয়াটা স্বাভাবিক। আরেকটা হচ্ছে গতিশীলতা। তোমার কোনো চলমান গতির উপরে তোমার পড়ে। যদি একটা বাস সামনের দিক দিয়ে চলে যায়, কিংবা তোমার একটা সামনের দিক দিয়ে জোরে কোনো বাইক বা ওই ধরনের সাইকেল চলে যায়, তাহলেও কিন্তু তুমি অ্যাটেন্টিভ হও। এবং দীর্ঘ সময় হলে তো অ্যাটেন্টিভ থাকতেই পারে কিংবা চলেও যেতে পারে। আচ্ছা, আর কি থাকতে পারে? যে তোমার মধ্যে আগ্রহ কি, তোমার অভ্যেস, তোমার সেন্টিমেন্ট, তোমার স্পষ্টতা, তোমার বৈপরীত্য, এই জিনিসগুলোও কিন্তু তোমার উপরে নির্ভর করে। ধরা যাক তুমি এমন ধরনের মানুষ যার অভ্যেস হচ্ছে যে সবসময় খবরের কাগজ পড়া সকালবেলায়, ঠিক আছে? তো তুমি যতক্ষণ না পর্যন্ত খবরের কাগজ পড়ো ততক্ষণ কিন্তু কোনো বিষয়ে মনোযোগ দিতে পারবে না। তোমার সেন্টিমেন্ট কাজ করে, তুমি কোনো বস্তুকে কেন্দ্র করে আলাদা ধরনের রিয়েক্ট করতে পারো, কিংবা তোমার মধ্যে আগ্রহ কিন্তু অন্যতম মনোযোগের অনুরাগ করে। কারণ তুমি যদি তোমার সেই বিষয়ে আগ্রহী না থাকে তাহলে কিন্তু তুমি মনোযোগ দিতে পারবে না। ধরো যাক তোমার সব সাবজেক্ট ভালো লাগে কিন্তু তোমার ম্যাথ ভালোই লাগে না, তুমি কখনোই তার প্রতি অ্যাটেন্টিভ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে আগ্রহ তৈরি হবে। আর আছে তোমাদের মনোযোগ আকর্ষণের উপায়। তোমাদের স্কুল বা বিদ্যালয়ে কীভাবে মনোযোগ আকর্ষণের উপায় করা হয় এইটা কিন্তু খুব জরুরি তোমাদের জানা। তোমাদের স্কুলেও কিন্তু বেশ কিছু জিনিস করা হয় যার ফলে কিন্তু তোমার মনোযোগ এক থাকে। কীভাবে না, স্কুল পরিবেশে বা বিদ্যালয়গুলি কীভাবে তোমার মনোযোগ আকর্ষণ করে বা বিদ্যালয়ে গেলে তোমার মনোযোগ ঠিক থাকবে, এগুলো কিন্তু নির্ভর করে স্কুলের পরিবেশের উপরে। তাই তো, যদি কোলাহলমুক্ত শান্ত পরিবেশ হয় তাহলে তুমি বেশি মনোযোগ দেবে। যদি ভিড় মানে হট্টগোলের এলাকায় হয় তাহলে কিন্তু তুমি সেভাবে মনোযোগ দিতে পারবে না। আর কি, বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকলে তুমি কিন্তু মনোযোগ দিতে পারবে। যদি একই সাবজেক্ট একইভাবে পড়ানো, একই শিক্ষক পড়াতেন তাহলে কিন্তু তোমার মধ্যে অ্যাটেন্টিভ হওয়ার কোনো ধারণাই ছিল না বা থাকবেই না। কিন্তু যদি সেটাকে বিভিন্ন শিক্ষক, বিভিন্ন বই, বিভিন্নভাবে পড়াতে থাকে তাহলেও কিন্তু তোমার মধ্যে অ্যাটেনশন থাকবে। আর কি আছে তোমার জানার দরকার এখানে? মোটামুটি এইগুলো জানলেই হবে। আচ্ছা, অ্যাটেনশন এবার তোমাদেরকে জানতে হবে, মোটামুটি অ্যাটেনশন এইটুকু জানলেই হবে, ঠিক আছে? আর তোমাদের যেটা আছে শেষ যেটা আমি বললাম আর তিনটা জানার মধ্যে, সেটা হচ্ছে তোমাদের বুদ্ধি, ঠিক আছে? বিশেষ মানসিক ক্ষমতা বা ইন্টেলিজেন্স বা বুদ্ধি। আচ্ছা, মোটামুটি কি ধরা হয় কে বুদ্ধিমান? যারা ক্লাসে প্রথমের দিকে থাকে, বা আমরা মনে করি যারা 1 থেকে 10-এর মধ্যে থাকে, বা স্কুল অনুযায়ী স্ট্যান্ডার্ডিটি অনুযায়ী নির্ভর করে, বা 1 থেকে 20-এর মধ্যে 15-এর মধ্যে থাকে, তাদেরকে আমরা বুদ্ধিমান ধরে নিই। যারা আমাদের থেকে ভালো কাজ পারে তারা ভালো বুদ্ধিমান। আমাদের থেকে ধরা যাক আমি বিজ্ঞানে পারিই না, অথচ সে কিন্তু বিজ্ঞান ধারণ ভালো পারে। আমি ভূগোলে পড়তেই পারি না, বা আমার মার্কস 50%-এর নিচে, আমি যা হোক করে হোক পাস করি, আমি লাস্ট বেঞ্চে বসি। আর ধরা যাক যে ফার্স্ট বেঞ্চে বসে ধরো সে বসার পর সে পড়তে থাকে, ধরো তার মার্কস 80% যাও, তা ধরেই নেওয়া যায় সে অতিরিক্ত বুদ্ধিমান, আমি বোকা। কিন্তু আদতে তা নয়। বুদ্ধির ডেফিনেশন মানে বুদ্ধি যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেই অনুযায়ী বুদ্ধি হচ্ছে কোনো একটা বিষয়ে তোমার পারদর্শিতাই হচ্ছে তোমার বুদ্ধি। প্রফেশনালিজম বা পারদর্শিতাই কিন্তু তোমার বুদ্ধির পরিচিত। ধরা যাক এই ধরনের যদি ডেফিনেশন হয় বুদ্ধির, তাহলে বুদ্ধিমান কাদেরকে বলা হয়? পৃথিবীর সবাইকে বুদ্ধিমান বলা যেতে পারে, কারণ প্রত্যেকেরই পারদর্শিতা প্রত্যেকের জায়গায় আলাদা আলাদা।
যে গান ভালো পারে সে পারদর্শী, সে বুদ্ধিমান। যে নাচ পারে সে বুদ্ধিমান। যে ক্লাসের শেষ বেঞ্চে বসে অথচ যে খেলাধুলা পারে সে বুদ্ধিমান। যে ভালো কবিতা লেখে সে বুদ্ধিমান। প্রত্যেকের বুদ্ধির সংজ্ঞা কখনোই তার মার্কশিট দেখে বা তার রেজাল্ট দেখে, পরীক্ষা দেখে বিচার করা উচিত নয়। বুদ্ধি বা আইকিউ যেটাকে আমরা বলি, ইন্টেলিজেন্স কোশেন্ট, সেটা কিন্তু নির্ভর করে তার ফিল্ডে সে কী কাজ করে তার উপরে। এটা বিভিন্ন ধরনের হতে পারে বুদ্ধি, তাই বললাম যে বিভিন্ন ধরনের হতে পারে। স্পোর্টস অবশ্যই বুদ্ধিমানের কাজ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ভলি খেলা সবই বুদ্ধির কাজ। কিংবা রান্না করা, যারা মেয়েরা যারা ভাবে যে রান্না করা কোথায় মানে যারা সবথেকে বোকা হয় তারা কি করে, রান্নাবান্নাই করে, তা না, রান্না করাটাও একটা বুদ্ধিমানেরই লক্ষণ। অতএব নিজেকে মানে পিছিয়ে রাখার কোনো কারণ নেই। তোমার বুদ্ধি অবশ্যই তোমার পারদর্শিতা, তুমি যেই কাজে পারদর্শী, যেই কাজ তুমি ভালো পারো, সেটাই তোমার বুদ্ধিমানের পরিচয়। এই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন থিওরি আছে। সাধারণত তোমাদের পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, আর একটা কী রয়েছে তোমাদের থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব, এবং এ দুটোই দিয়ে আছে তোমাদের মোটামুটি বইয়ে। এর বাইরে উইলিয়াম স্টার্ন আছে, আর 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 তোমাদের এখানে তেমন একটা নেই। মোটামুটি এই দুটো জানলেই তোমাদের হবে। এবং থর্নডাইকের বহুত্ব উপাদান তত্ত্ব, এই তিনটে আছে। তোমরা মোটামুটি বই থেকে দেখে নিও। এখানে মানে বোঝানোর মতো বা পড়ানোর মতো কিছু নেই, জাস্ট কমন সেন্সে কিছু জিনিস দেওয়া আছে, সেইগুলো দেখে নিও। যেমন স্পিয়ারম্যান, আমি বলে দিচ্ছি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বলতে গিয়ে তিনি বুঝেছেন যে প্রত্যেকটা কাজে জি কমন আর এস হচ্ছে স্পেশাল। তাহলে জি আর এস, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা উপাদানে জি উপাদান থাকে, তার সঙ্গে এস উপাদান একটা যোগ হয়ে যায়। এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে, ধরো খেলা, তুমি একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ধরো ব্যাডমিন্টন একটা গেম। এবার এই ব্যাডমিন্টন গেমে তোমার জি হচ্ছে যে জেনারেল অ্যাবিলিটি, যেগুলো লাগবেই, ঠিক আছে? এটা সব কাজে লাগে, পৃথিবীর যে কোনো কাজে জি উপাদান লাগে, ঠিক আছে? এটা তোমার জেনারেল এবিলিটি, তুমি কতটা ভালোভাবে পারবে এটার কিন্তু এবিলিটি তোমার মধ্যে থাকেই প্রত্যেকটা কাজে। সুতরাং সবাই সব কাজ সমান তালে করতে পারে না এই জি উপাদানের জন্যে। আর এস উপাদান কী করে, এস উপাদান হচ্ছে সেই বিষয়ে প্রফেশনালিজম। যেমন ধরা যাক তোমার মধ্যে যদি ব্যাডমিন্টনের এস না থাকে তাহলে কিন্তু তুমি খেলতে পারবে না। ধরো জি সঙ্গে S1 কিংবা S2 কিংবা S3 এইভাবে যোগ হতে থাকে, পুরো সাইকেল তৈরি হয়, ঠিক আছে? অতএব জি উপাদান তোমার মধ্যে সবসময় থাকে, অ্যাটলিস্ট তোমার মধ্যে একটা কোয়ালিটি সবসময় থাকে। এস শুধুমাত্র যোগ হয়ে হয়ে সেই কাজটা আলাদাভাবে করতে সাহায্য করে। মোটামুটি তোমাদের বইয়ে যেগুলো আছে তোমরা এখান থেকে দেখে নিও, অত্যন্ত সহজ, ঠিক আছে? আর তোমাদের যেটা আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমাদের এখানে সিলেবাস, আউট অফ সিলেবাস যদি এখানে নাই, দেখতে পেলাম না তোমাদের সিলেবাসের মধ্যে, কিন্তু আইকিউটা জেনে রেখো তোমরা। আর এই দুটো থার্স্টন এবং থর্নডাইক বাড়িতে তোমরা দেখে নিও, এখানে বোঝার মতো বা বোঝানোর মতো কিছুই নেই। আইকিউটা কি? আইকিউ ইজ ইকুয়াল টু 100 ইন্টু মানসিক বয়স বাই প্রকৃত বয়স। এবার তোমার এই মেন্টাল এজ বের করার কিন্তু বিভিন্ন পরীক্ষা রয়েছে। তোমার মেন্টাল এজ কত সেটা কিন্তু নির্ভর হবে পরীক্ষা দ্বারা। যেমন ধরা যাক তোমার জন্য একটা আমি কোশ্চিন সেট করতে পারি, একটা তোমার মোটামুটি উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের বয়স ধরা যাক সবার 18, মোটামুটি 18, কারো এক কম হতেও পারে। তো ধরো কোনো একটা 18 বছরের জন্যে আমি একটা টেস্ট তৈরি করেছি, ধরো 20টা কোশ্চিন রেখেছি তোমার 18 বছরের লেভেল অনুযায়ী। দেখা গেল তুমি 18টার মধ্যে কটা পারলে, 15টা পারলে, ঠিক আছে? তুমি 15টা 14টা যা হোক পারলে তুমি ওই মতো, বা 9টা পারলে। ধরা যাক তোমার 18 বছর বয়স, তাহলে তোমার প্রকৃত এজ কত? 18। তুমি 9টা কোশ্চিন পারলে, তোমার কোশ্চিন ছিল ধরো 18টাই, ধরো তোমার জন্য কোশ্চিন ছিল, তুমি সেখান থেকে 9টা কোশ্চিনের উত্তর সঠিক দিয়েছো।
তাহলে তোমার মেন্টাল এজ কত হবে? 9। 100 তোমার আগেই আছে, তাহলে কত হবে? 100/2 50 হবে তোমার আইকিউ লেভেল। এবার সাধারণত 100 থেকে 140-এর মধ্যে হয় এবং এক্সট্রা অর্ডিনারি 160 পর্যন্তও হয়, ঠিক আছে, মাঝারি বড় এই ধরনের হতে থাকে। তো সেই অনুযায়ী নির্ভর করে তোমার কত মানসিক বয়স, সেই অনুযায়ী তোমার কিন্তু প্রকৃত বয়স অনুযায়ী যদি ভাগ করে গুণ করা যায় 100 দিয়ে, তবে তোমার আইকিউ লেভেল পার্সেন্টেজে বেরিয়ে আসে। এটার পরীক্ষা প্রথম করেছিলেন বিনেট, জানবে তোমরা, 1905 সালে ফ্রান্সের সরকার নিয়োগ করেছিল তাদের বুদ্ধিমান কারা মূর্খ কারা বের করার জন্য। এবং পরবর্তীকালে এই পরীক্ষা দারুণ বিখ্যাত হয়। বিনে সাইমন স্কেল তৈরি হয় 1937-এ, তারপর স্ট্যানফোর্ড রিভিশন বেরোয় 1954-তে, এবং 2011-তে এর আবার একটা রিভিশন বেরোয়, যাতে করে এখন কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষেরই বুদ্ধির পরীক্ষা করা হয় যে কে কতটা বেশি বুদ্ধিমান। মোটামুটি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে এগুলো বাকি রয়ে গিয়েছিল বলে আমি কমপ্লিট করে দিলাম, কারণ এখান থেকেও তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, আর বাকি রয়ে গেলে তোমাদের মোটামুটি প্রথম দুটো চ্যাপ্টার এখানেই শেষ। এরপরে যদি কিছু জানার থাকে কারো, আমাকে ওখানেই মেসেজ করে মাইন্ড জোনের কমেন্ট বক্সেই তুমি জানিও তোমরা এইখানে আর কি মিস হয়ে গেছে বা আমি আর কি অ্যাড করতে পারি। আর পরবর্তী বুধবার অবশ্যই আমরা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের মতো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। আশা করি তোমরা সবাই ভালো থাকো আর স্টে হোম, স্টে সেফ।